আসলে রিকনসিলিয়েশনের কথা শুধু আমরা একটা শুনেছি বিষয়ে মন্তব্য না, আমি অনেকগুলো বিষয়ে মন্তব্য করি। প্রথম কথা যে ব্যারিস্টার পাটোয়ারি যেটা বলেছেন যে উনি একদিকে বিএনপি এবং জামাতের মধ্যে একটা সমঝোতা দেখতে পাচ্ছেন পর্দার অন্তরালে। আমি যদি সমঝোতাটা হতো তাহলে ভালো হতো, কারণ এটা আমি আগেও বলেছিলাম যে একটা গণ অভ্যুত্থানের পরে, যেটা উনি ঐতিহাসিকভাবে বলেছেন, যে কোনো একটা রাষ্ট্রীয়ভাবে যখন একটা ভঙ্গুর পরিস্থিতি হয় তখন একটা জাতীয় ঐক্যের প্রয়োজন হয়। এবারে আমরা যেটা, আমি ব্যক্তিগতভাবে যেটা আবেদন করেছিলাম যে বিএনপি জামাত যেহেতু দীর্ঘদিন একসাথে একটা লম্বা সংগ্রাম করেছে, লড়াই করেছে, হ্যাঁ, পাপি আবার এখানে দ্বিমত থাকতে পারে, এটা তো সত্য যে আমি উনি বিএনপি জামাতের অনেক অমিল দেখেছে না, আমি একটা মিল দেখি। বিএনপি জামাত যখনই বিপদে পড়ে তখন তারা কিন্তু একাত্তা হয়ে যায়। এবং আমি বহু ভিডিও বক্তব্য পাবেন যে, যেমন আমি সেদিন দেখলাম যে একটা টেলিফোন কল রেকর্ড ফাঁস হয়েছে, যেখানে স্পিকার এখন যিনি মেজর হাফিজ সাহেব, উনি বলছেন যে শিবিরের ছেলেদেরকে এজেন্ট দেওয়ার জন্য। এবং বিএনপির বহু নেতাদের মুখে আমি এটা শুনেছি যে তারা জামাতের লোকদের প্রশংসা করছেন। শিবিরের লোকদের প্রশংসা করছেন, কারণ যেহেতু একসাথে ছিলেন, নির্বাচনের সময় একজন আরেকজনকে লেগেছে, কাজে লেগেছে। অ্যাকসেপ্ট চাপাই নবাবগঞ্জ, সারা বাংলাদেশে এই ধরনের বহু উদাহরণ আছে। তো আমি যেটা বলছি যে ওনারা যখন মার খান আওয়ামী লীগের হাতে, তখন ওনারা খুব একে অপরের সহোদর ভাই হয়ে যান। যখন ওনারা বিপদে পড়েন তখন ওনারা একে অপরের মানে মানে রুটিও ভাগ করে খান। যখনই আওয়ামী লীগ নাই তখনই ওনারা আবার দুই দল, দুই ভাগে বিভক্ত হয়ে গেছেন। এখন কারো ছায়া কেউ সহ্য করতে পারেন না, একজন রাজাকার, একজন চাঁদাবাজ, একজন আরেকজনকে গালি দিচ্ছেন। তো এখন আমি কয়েকটা কথা বলি। একটা কথা হচ্ছে আপা যেটা বলেছেন স্বাধীনতার পক্ষ বিপক্ষ ভাগ করার জন্য, আবার ব্যারিস্টার হায়দার পাটোয়ারি বললেন যে স্বাধীনতার পক্ষ বিপক্ষ এখনকার মানে প্রজন্মকে এটা টাচ করছে না। এটা আমাদের জন্য ভাবতে হবে। আমরা শুধু আবেগের মধ্যে থাকলে হবে না, আবেগ এবং বাস্তবতা দুটোকে মিলাতে হবে। প্রথম কথা হচ্ছে আবেগ অবশ্যই আমাদের একটা অংশ, আবেগকে আবার ফেলে দিলেও হবে না। স্বাধীনতার পক্ষে আপনি একবার হয়েছেন বলে সারা জীবন আপনি স্বাধীনতার পক্ষে থাকবেন এমন তো হতে পারে না। যেমন ধরেন আমি যে মানে আপনার শেখ মুজিবুর রহমান সাহেবকে স্বাধীনতার পক্ষে বলে তো জাতি ক্ষমা করে নাই। তো উনি তো ওনার, যেমন 15ই আগস্টের ঘটনার জন্য কে দায়ী? বিএনপি দায়ী না জামাত দায়ী বলেন? 15ই আগস্টের ঘটনা তো মুক্তিযোদ্ধারাই ঘটিয়েছে। 15ই আগস্টের ঘটনার জন্য আওয়ামী লীগ কাকে দায়ী করে? খন্দকার মোশতাককে দায়ী করে, তার দলের লোকদেরকে দায়ী করে। তাহলে আপনি আবার বুঝেন যে স্বাধীনতার পক্ষে আছেন বলেই আপনাকে কিন্তু জাতি ক্ষমা করবে না। আপনি যদি স্বাধীনতার বিপক্ষে অবস্থান নেন তাহলে আপনাকে মানুষের কাছে মানুষ একসময় আপনাকে দায়ী করবে। ফলে আপনি দেখেন, যেই শেখ মুজিবুর রহমান গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছেন, ওনার হাত দিয়ে কিন্তু বাকশাল কায়েম হয়ে গণতন্ত্র ধ্বংস হয়েছে। গণতন্ত্রের একনায়কতন্ত্রের বাংলাদেশের শুভ সূচনা করেছেন উনি। ফলে ওনাকে এটার জন্য সিরিয়াস পেমেন্ট করতে হয়েছে এবং এটার জন্য আমরা জাতীয়গতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে, আমরা এবারে যেটা চেয়েছিলাম যে এত রক্তপাত, এত মানে আমাদের বিচ্যুতির পরে গিয়ে আমরা একটা শুভ সূচনায় দাঁড়াবো, যেটা ব্যারিস্টার পাটোয়ারির ভাষায় যে একটা সমঝোতামূলক জায়গায়, আমি এটাকে খুব গুরুত্বপূর্ণ মনে করছি। দেখেন, বিএনপির এই প্রথম পদক্ষেপটাতেই আমরা খুব হতাশ হয়েছি। কোন পদক্ষেপটা দেখেন? যেটা সালাউদ্দিন ভাই সেদিন পার্লামেন্টে বললেন যে রাষ্ট্র আবেগ দিয়ে চলে না, রাষ্ট্র চলে সংবিধান দিয়ে। ঠিক আছে, দেখেন এটা খুবই স্বতঃসিদ্ধ একটা কথা। আপনাকে যদি বলি যে বিদ্যুতের বাতি জ্বলার জন্য কারেন্ট লাগে, এটা কোনো জ্ঞানগর্ভ কথা তো না, এটা তো সত্য, রাষ্ট্র সংবিধান দিয়ে চলবে। কিন্তু প্রশ্ন হচ্ছে রাষ্ট্র তৈরি হয় কি দিয়ে? রাষ্ট্র তো আবেগ দিয়ে তৈরি হয়, রাষ্ট্র তো একটা অঙ্গীকার দিয়ে তৈরি হয়। আপনি সালাউদ্দিন ভাইয়ের মতো লোক যদি জিয়াউর রহমানের অ্যাডভাইজার থাকতেন, শহীদ জিয়ার অ্যাডভাইজার থাকতেন, তাহলে আমাদের দেশে মুক্তিযুদ্ধ কিন্তু হতো না। জিয়াউর রহমান সাহেব ঘোষণা দিতেন না কিন্তু স্বাধীনতা, কারণ উনি জিয়াউর রহমানের কানে কানে গিয়ে বলতেন যে আপনাকে সংবিধান মানতে হবে, রাষ্ট্র সংবিধান দিয়ে চলে, সুতরাং আবেগ দিয়ে চলবেন না। জিয়াউর রহমান তো আবেগ দিয়েই, আমার মনে হয় এটা একটু এক্সাজারেশন হয়ে যাচ্ছে, কারণ এটা একটা আমি আপনাকে পরিস্থিতি। আমি আপনাকে বলি জিয়াউর রহমান তো আবেগ দিয়ে, অনুভূতি দিয়েই এই রিভোল্ট করেছিলেন। উনি যে ইন্ডিপেন্ডেন্সের ডিক্লেয়ারটা করেছিলেন। এখানে আপনি যে কথাটা বলছেন সেই জায়গায় যদি আমি এটা বলি, যেমন আমি আপনি সালাউদ্দিন আহমেদের কথা বলছেন, তো তিনি তো স্পষ্ট বলেছেন যে জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করা হবে। জুলাই সনদে যদি পলিটিক্যাল উইল, আমরা পলিটিক্যাল সমঝোতার কথা বলছি, রাজনৈতিক সমঝোতার কথা বলছি, তো রাজনৈতিক সমঝোতার কথা বললে তো আমাদের রাজনৈতিক যে উইলটা আছে দলগুলোর বা এখন যে সংগঠনগুলো, যে তাদের যে পলিটিক্যাল উইল আছে, সেটাকেই কি আমরা সবার আগে রাখবো, নাকি আসলে কিভাবে বাস্তবায়ন হবে এটাকে ব্যবহার করে একটা রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টাকে সুযোগ দেবো? সেটাকে আমি তো সেটাই বলছি। কথা হচ্ছে আপনি একমত হয়ে গেছেন
যে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত করবেন, আপনি একমত হয়ে গেছেন 31 দফার মধ্য দিয়ে বাংলাদেশের নতুন রাজনৈতিক সূচনা যাবে, প্রক্রিয়া নিয়ে ঝামেলা হচ্ছে, এই তো, অন্য কোনো কিছু এবং সেখানে কিন্তু আইনমন্ত্রী একটা কথা বলেছেন যে তারা কি সাংবিধানিক ও আইনি প্রক্রিয়াকে সময় না দিয়ে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে। মানে এটা এখানে আপনার সাথে আছে, তিনি উল্লেখ করেছেন আইনমন্ত্রী, এখানে আইনমন্ত্রী তিনি বলছেন জুলাই সনদ মেনেই সরকার কাজ করছে, তাহলে এনসিপি বা বিরোধী দলের এই হঠাৎ আক্রমণাত্মক অবস্থানের অসুবিধা নাই। আপনি কালকে যখন আপনি যদি এটা বুঝাই দেন যে আপনি জুলাই সনদ করতেছেন, তাহলে তো এরা সব ফাও হয়ে যাবে, অসুবিধা কি? আপনি সেটা করেন না। আমার কথা তো হচ্ছে সেটাই, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি যে এই সাংবিধানিক মারপ্যাচের মধ্যে ফেলেন না। জুলাই সনদে যে কথাগুলো বলা আছে, যে জিনিসগুলো আমরা স্বপ্ন দেখেছি, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে, আমরা যেটা দেখেছি প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য হবে, আমরা যেটা দেখেছি এর প্রধানমন্ত্রী 10 বছরের বেশি ক্ষমতায় থাকবেন না, এই জিনিসগুলো আপনি সংবিধানে অন্তর্ভুক্ত করে আপনি একটা প্রসেসের মধ্যে করে ফেললেই তো হয়ে গেল। আপনি এটা সাংবিধানিক না, এটা সঠিক না, গণভোট করেছেন, একই দিনে 2টা ভোট হয়েছে, একটা ভোটের রায় মানবেন, আরেকটা ভোটের মানবেন না, এটা তো হতেই পারে না। বিএনপির লোকেরা যখন বলে যে গণভোট মানুষ না বুঝে দিয়েছে, তা আমিও তো বলতে পারি জনগণ কি আপনাকে না বুঝে ভোট দিয়েছে? জনগণ এখানে কি আমরা একটি পয়েন্ট মিস করে যাচ্ছি কিনা মুজিবুর মঞ্জু, আমি আপনাকে বলি, এই কথাটা আমরা শুনছি এনসিপি থেকেও সবাই বলছে, যে আপনাদের জোট যদি বলি বৃহৎ অর্থে জোটের নেতারা এটা সবাই বলছেন যে গণভোট মানছেন না, তাহলে জাতীয় সংসদ নির্বাচন মানলেন কেন? কিন্তু গণভোটের যে অংশটি নিয়ে কথা হচ্ছে, যে ওটটি নেওয়ার কথা আছে, সে ওটটি তো আসলে সাংবিধানিকভাবে তারা নিতে পারেন না, সেই যুক্তিটাকে আমরা এড়িয়ে যাচ্ছি কিনা বারবার এই কথাটা বলার মধ্য দিয়ে, যে একটি নির্বাচন মানলেন, আরেকটি নির্বাচন মানলেন না। এই প্রশ্নটা আমি আপনার কাছে রাখবো।